আর স্বয়ং আইনস্টাইন তার সম্পর্কে নিজেই বলেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্যই বিজয় স্তম্ভ স্থাপনা করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ঋষিতুল্য বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সম্পর্কে বলেছেন, জগদীশচন্দ্র বসু 1858 সালের 30 নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি বর্তমান বাংলাদেশ অঞ্চলের মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। বিক্রমপুরের বাড়িখাল গ্রামে তার পরিবারের প্রকৃত বাসস্থান ছিল। তার পিতা ব্রহ্ম ধর্মাবলম্বী ভগবান চন্দ্র বসু তখন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এর পূর্বে তিনি 1853 থেকে 1858 সাল পর্যন্ত ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ভগবান চন্দ্র এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি বর্ধমান ও অন্যান্য কিছু অঞ্চলের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইংরেজ সরকারের অধীনে উচ্চ পদস্থ কর্মকর্তা থাকা সত্ত্বেও ভগবান চন্দ্র নিজের ছেলেকে ইংরেজি স্কুলে ভর্তি করেননি। জগদীশচন্দ্রের প্রথম স্কুল ছিল ময়মনসিংহ জিলা স্কুল। বাংলা স্কুলে ভর্তি করানোর ব্যাপারে তার নিজস্ব যুক্তি ছিল। তিনি মনে করতেন ইংরেজি শেখার আগে এদেশীয় ছেলে মেয়েদের মাতৃভাষা আয়ত্ত করা উচিত। বাংলা স্কুলে পড়ার ব্যাপারটি জগদীশচন্দ্রের জীবনে যেমন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে, তেমনি বাংলা ভাষাকে সমৃদ্ধিও করতেও সাহায্য করেছে। এর প্রমাণ বাংলা ভাষায় রচিত জগদীশের বিজ্ঞান প্রবন্ধগুলো। বাংলা ভাষার প্রতি বিশেষ মমত্ববোধ ছাড়াও ভগবান চন্দ্র চেয়েছিলেন তার পুত্র দেশের আপামর জনসাধারণের সাথে মিলেমিশে মানুষ হোক এবং তার মধ্যে দেশপ্রেম জাগ্রত হোক। জগদীশ কলকাতার হেয়ার স্কুল থেকে পড়াশোনা করে 1879 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করে। এই কলেজে ইউজিন ল্যাফোর্ট নামের একজন খ্রিস্টান যাজক প্রকৃতিক বিজ্ঞানের উপর তার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর তিনি আইসিএস পরীক্ষা বসার জন্য ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ভগবান চন্দ্র তথাপি তার পিতা তাতে রাজি হননি, কারণ তিনি চেয়েছিলেন তার পুত্র একজন বিদ্বান হোক। বাবার ইচ্ছা ও আগ্রহে তিনি 1880 সালে চিকিৎসা বিজ্ঞান পাঠের উদ্দেশ্যেই লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান, কিন্তু অসুস্থতার কারণে বেশি দিন এই পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তার ভগ্নিপতি আনন্দমোহন বসুর আনুকূল্যে জগদীশচন্দ্র প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধে শিক্ষালাভের উদ্দেশ্যে কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হয়। এখান থেকেই ট্রাইপস পাশ করেন। 1884 খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পন্ন করেন। কেমব্রিজে জন উইলিয়াম ট্রাস্ট, তৃতীয় ব্যারন রেলি, মাইকেল ফরাস্ট, জেমস ডেওয়ার, ফ্রান্সিস ডারউইন, ফ্রান্সিস মেটল্যান্ড, বালফুর, সিডনি ডাইন্সের মতো বিখ্যাত সাধকেরা তার শিক্ষক ছিলেন। 1885 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র ভারতে ফিরে আসেন। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল জর্জ রবিনসন প্রথম মার্কুইড অফ রিপনের অনুরোধে স্যার অ্যালফ্রেড ক্রফট বসুকে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞান অধ্যাপক নিযুক্ত করেন। কলেজের অধ্যক্ষ চার্লস হেনরি টনি এই নিয়োগের বিপক্ষে ছিলেন। শুধু যে তাকে গবেষণার জন্য কোন রকম সুবিধা দেওয়া হতো না তাই নয়, তিনি ইউরোপীয় অধ্যাপকদের অর্ধেক বেতনের কম অর্থ লাভ করতেন। এর প্রতিবাদে বসু বেতন নেওয়াই বন্ধ করে দেন এবং 3 বছর বেতন নেননি। এভাবেই অধ্যাপনা চালিয়ে যান। দীর্ঘকাল ধরে এই প্রতিবাদের ফলে তার বেতন ইউরোপীয়দের সমতুল্য করা হয়। প্রেসিডেন্সি কলেজে গবেষণার কোনো রকম উল্লেখযোগ্য ব্যবস্থা না থাকায় 24 বর্গ এর একটি ছোট ঘরে তাকে গবেষণার কাজ চালিয়ে যেতে হতো। পদে পদে প্রতিকূলতার সত্ত্বেও তার বিজ্ঞান সাধনার প্রতি আগ্রহ ভগিনী নিবেদিতাকে বিস্মিত করেছিল। কলেজে যোগ দেওয়ার পর 1 দশকের মধ্যে তিনি বেতার গবেষণার একজন দিকপাল হিসেবে উঠে আসে। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার প্রথম 18 মাসে জগদীশ যে সকল গবেষণার কাজ সম্পূর্ণ করেছিলেন তা লন্ডনের রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত হয়। এই গবেষণার পত্রগুলো সূত্র ধরেই লন্ডন বিশ্ববিদ্যালয় 1896 সালের মে মাসে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে। এই গবেষণাগুলো একটু ভিন্ন আঙ্গিকে বিচার করতে হবে, কারণ প্রতিদিন নিয়মিত 4 ঘন্টা শিক্ষকতা
অভিজ্ঞতার পর যেটুকু সময় পেতেন তখন তিনি এই গবেষণার কাজ করতেন। তার উপর প্রেসিডেন্সি কলেজের কোনো উন্নত মানের গবেষণাগার ছিল না। অর্থ সংকটও ছিল প্রকট। সীমিত ব্যয়ে স্থানীয় মিস্ত্রিদেরকে শিখিয়ে পড়িয়ে তিনি পরীক্ষণের জন্য উপকরণ প্রস্তুত করতেন। তার এই গবেষণার কর্মগুলোর গুরুত্ব বিবেচনা করেই ইংল্যান্ডের লিভারপুলে বক্তৃতা দেওয়ার জন্য ব্রিটিশ অ্যাসোসিয়েশন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই বক্তৃতার সাফল্যের পর তিনি বহু স্থান থেকে বক্তৃতার নিমন্ত্রণ পান। এর মধ্যে ছিল রয়্যাল ইনস্টিটিউশন, ফ্রান্স এবং জার্মানি। সফল বক্তৃতা শেষে 1898 সালের এপ্রিল মাসে তিনি সঠিক দেশে ফিরে এসেছিলেন। 1887 সালে জগদীশ চন্দ্র বসুর সাথে অবলার বিয়ে হয়। অবলা ছিলেন ব্রহ্ম সমাজের বিখ্যাত সংস্কারক দুর্গামোহন দাসের কন্যা। বিয়ের আগে অবলা বসু কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হতে চাইলেও তাকে ভর্তি হতে দেওয়া হয়নি, কারণ সেখানে তখন মেয়েদের পড়াশোনা নিষেধ ছিল। 1882 সালে বঙ্গ সরকারের বৃত্তি নিয়ে অবলা মাদ্রাজে যান পড়াশোনার উদ্দেশ্যে। সেখানে চিকিৎসা বিজ্ঞানের অধ্যয়ন শুরু করলেও অসুস্থতার কারণে আবার ফিরে আসতে বাধ্য হন। তাদের বিয়ের সময় জগদীশ চন্দ্র বসু আর্থিক কষ্টের মধ্যে ছিলেন। এর মধ্যে আবার তিনি তখন কলেজ থেকে বেতনও নিতেন না। এছাড়া জগদীশের বাবারও কিছু ঋণ ছিল, এজন্য তার পরিবারকে পথে বসতে হয়। এর মধ্য থেকে অবলা ও জগদীশকে অনেক কষ্টে বেরিয়ে আসতে হয়। এসব ঋণ পরিশোধ করতে সমর্থ হন বেশ কিছুদিন পর। সব ঋণ থেকে মুক্তি পাওয়ার পর বেশ কিছুদিন পরেই তার পিতামাতা মারা যান। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর গবেষণা কর্ম। অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি ও প্রেরণ। বোস ইনস্টিটিউট, কলকাতা, ভারতে বসুর 60 GHz মাইক্রোওয়েভ যন্ত্রপাতি, তার মাইক্রোওয়েভ রিসিভার বাম শনাক্ত করতে একটি হর্ন অ্যান্টেনার ভিতরে একটি গ্যালেনা ক্রিস্টাল ডিটেক্টর এবং গ্যালভানোমিটার ব্যবহার করেছিলেন। ক্রিস্টাল রেডিও ডিটেক্টর, ওয়েব গাইড, হর্ন অ্যান্টেনা এবং মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতিও তিনি উদ্বোধন করেন। জগদীশের 18 মাসের এই গবেষণার মধ্যে মুখ্য ছিল অতি ক্ষুদ্র তরঙ্গ নিয়ে গবেষণা। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণ করতে সফলতা পান। 1887 সালে বিজ্ঞানী হেরত প্রত্যক্ষভাবে বৈদ্যুতিক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন। এই নিয়ে আরও গবেষণা করার জন্য তিনি চেষ্টাও করেছিলেন, যদিও শেষ করার আগেই তিনি মারা যান। জগদীশ চন্দ্র তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে সর্বপ্রথম প্রায় 5 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ তৈরি করেন। এই ধরনের তরঙ্গকেই বলা হয় অতি ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ। আধুনিক রাডার, টেলিভিশন এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে এই তরঙ্গের ভূমিকা অনস্বীকার্য। মূলত এর মাধ্যমেই বর্তমান বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান ঘটে থাকে। এখন আসি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর স্বদেশ প্রেম নিয়ে। আচার্য জগদীশ চন্দ্র বসু এই ভারতীয় বাঙালি বৈজ্ঞানিক ছিলেন পরাধীন ভারতবর্ষ জন্ম নেওয়া শত শত স্বদেশ প্রেমিকের মধ্যে অন্যতম। তার বিভিন্ন বক্তৃতায় বারবার তার এই স্বদেশ প্রেমের দিকটি উন্মোচিত হয়েছে। আমাদের সৌভাগ্য যে পরাধীন ভারতবাসীর স্বদেশ প্রেমের প্রকাশ কেবল রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, বরং রাজনৈতিক সীমানা ছাড়িয়ে তৎকালীন ভারতবর্ষের বিজ্ঞান, দর্শন ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই তার সমভাবে বিস্তৃতি লাভ করেছিল। আচার্য বসু 1927 সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ের তদানীস্থ উপাচার্য অধ্যাপক ব্রজেন্দ্রনাথ শীল কর্তৃক আমন্ত্রিত হয়ে উক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বক্তৃতা দিতে গিয়ে ভারতে বিদ্যা চর্চার ধারা সম্পর্কে বলেন, শিক্ষা প্রচারে ভৌগোলিক প্রতিবন্ধকতা ভারতে কখনো কোনো বিঘ্ন উৎপাদন করিতে সমর্থ হয় নাই। অতীতের দিকে দৃষ্টিপাত করিলে দেখিতে পাই, অমর আচার্যগণ আজিও জীবিত থাকিয়া আমাদিগকে উৎসাহিত করিতেছেন। দেখিতেছি আচার্য শঙ্কর পাণ্ডিত্য প্রভাবে দিগ্বিজয়ে বাহির হইয়া দক্ষিণ হইতে আরম্ভ করিয়া উত্তর ভারতের শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত দেশ জয় করিয়া চলিতেছেন। দেখিতেছি বঙ্গদেশের পণ্ডিতগণ কয়েকখানি তাল পাতার পুঁথি মাত্র সম্বল লইয়া হিমালয় পর্বত অতিক্রম করিতেছেন। উদ্দেশ্য তিব্বত, চীন ও সুদূর প্রাচ্যে জ্ঞান লোক
প্রয়োগ ও প্রচার। এই যে বিদ্যার অনুশীলন, তাহা কখনোই কোনো বিশেষ প্রদেশে নিবদ্ধ ছিল না। বহু শতাব্দী ধরিয়া ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই জ্ঞান প্রজ্বলিত ছিল। আচার্যের খ্যাতির দ্বারা আকৃষ্ট হইয়া সুদূর দেশ হইতে শিক্ষার্থী বিদ্যার্থী আসিয়া আচার্য গৃহে সমবেত হইত। সেই প্রাচীন রীতি অদ্যাপি লুপ্ত হয় নাই, কারণ বর্তমান কালেও চিন্তা নায়কগণ দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পরিভ্রমণ করিতেছেন এবং ঐক্য ও জাতি বন্ধন অক্ষুণ্ণ রাখিতেছেন। ঠিক ঠিক ভাবে যাহারা ইতিহাস পাঠ করিয়াছেন তাহারা বুঝিতে পারিয়াছেন যে সমস্ত বিভিন্ন জাতি ও প্রকৃতির লোক এদেশে আসিয়া এদেশকে নিজের মনে করিয়াছেন, তাহাদিগকে এদেশে কি মহাশক্তি বলে নিজের করিয়া লইয়াছে, তাহাদেরকেই মিলিত করার ভবিষ্যতের বৃহত্তর ভারত গড়িয়া উঠিবে। উক্ত সভাতেই আধুনিক বিজ্ঞানের ভারতের দান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিজ্ঞান প্রাচ্যের নহে, পশ্চাত্যের নহে, ইহা বিশ্বজননী। তথাপি ভারতবর্ষ উত্তরাধিকার সূত্রে বংশ পরম্পরায় যে ধীরশক্তি পাইয়াছে, তাহার দ্বারা যে জ্ঞান প্রচারে বিশেষ করিয়া সক্ষম। যে জ্বলন্ত কল্পনা বলে ভারতবাসী পরস্পর বিরোধী ঘটনাবলীর মধ্য হইতে সত্য বাঁচিয়া লইতে পারে, সেই কল্পনা আবার ভারতবাসী সংযত করিতে পারে। এই মনোসংযমী সত্যান্বেষের শক্তি দিয়ে থাকে। সুখ্যাতি। বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে জগদীশ চন্দ্রের সফলতার কথা কর্মজীবনের অংশেই উল্লেখিত হয়েছে। এছাড়া তিনি বিজ্ঞান গবেষণার প্রভূত সাফল্য অর্জন করেছিলেন, যার জন্য তার সুখ্যাতি তখনই ছড়িয়ে পড়েছিলেন। জগদীশ চন্দ্র যে গ্যালিলিও নিউটনের সমকক্ষ বিজ্ঞানী, তার স্বীকৃতি দিয়েছিলেন লন্ডনের ডেইলি এক্সপ্রেস পত্রিকা 1927 সালে। আর স্বয়ং আইনস্টাইন তার সম্পর্কে নিজেই বলেন, জগদীশ চন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন, তার যে কোনোটির জন্যই বিজয় স্তম্ভ স্থাপনা করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ঋষিতুল্য বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সম্পর্কে বলেছেন, ভারতের কোন বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি হে আর্য আচার্য জগদীশ। ব্যাংক অফ ইংল্যান্ড তাদের 50 পাউন্ডের নোটে নতুন কোনো বিখ্যাত ব্যক্তির মুখ যুক্ত করার জন্য নমিনেশন দিয়েছে। তাদের ওয়েবসাইট হিসেবে গত 26 নভেম্বর 2019 পর্যন্ত প্রায় 1,75,000 নমিনেশন গ্রহণ করেছে। এর মধ্যে তারা 1,14,000 নমিনেশন প্রকাশ করে, যেখানে স্যার জগদীশ চন্দ্র বসুকে সেরা তালিকায় রাখা হয়েছে। মূলত তারবিহীন প্রযুক্তিতে তিনি যে অবদান রেখেছেন, সেটার কল্যাণেই আজকে আমরা ওয়াইফাই, ব্লুটুথ বা স্মার্টফোন বা ল্যাপটপ খুব সহজে ব্যবহার করতে পারছি। যদিও আমরা আধুনিক রেডিওর জনক হিসেবে জি মার্ক নিকে বিবেচিত করে থাকি 1901 সালে তার আবিষ্কারের জন্য, কিন্তু তার কয়েক বছর আগেই স্যার জগদীশ চন্দ্র বসু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। তাই যদি নির্বাচিত হয়, তাহলে 2020 সালে ব্যাংক অফ ইংল্যান্ডের 50 পাউন্ডের নোটে দেখা যাবে এই মহান বিজ্ঞানীর নাম। 1937 সালের 23 নভেম্বর ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীর জীবন অবসান ঘটে। মৃত্যুর কিছুদিন পূর্বে তার আজীবন সঞ্চিত 17 লক্ষ টাকার মধ্যে 23 লক্ষ টাকা বসু বিজ্ঞান মন্দিরকে দান করেন। 1958 সালে জগদীশ চন্দ্রের 100তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার JBNSTS নামে একটি বৃত্তি প্রদান আরম্ভ করেন। আমাদের তথ্যসূত্র গুগল, উইকিপিডিয়া, সকলে পাশে থাকবেন।